গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু সুস্থ আছে ঠিক বলা চলে না, কারণ আমার জ্বর, তোমাদের দাদাভাইয়ের জ্বর, সাথে প্রচণ্ড কাশি, যার জন্য আমি কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। এখনও পুরোপুরি সুস্থ নই, কিন্তু ভাবলাম তোমাদের সাথে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করিনি, তাই আজকে একটু এডিটিংয়ে বসেছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। আমরা একটু বেড়াতে গেছিলাম, কোথায় গেছিলাম আস্তে আস্তে জানতেই পারবে। সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, ট্রেনও আসতে একটু লেট করছিল। আর আমাদের সাথে যাকে দেখছো উনি হচ্ছে আমার মা। সেদিন ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে আমি কোনো ভিডিও ভালো করে করতেই পারিনি। তো যাই হোক, হাওড়াতে ট্রেন চেঞ্জ করে আমরা এখন বেলুড় স্টেশনে পৌঁছে গেছি। তারপর স্টেশন থেকে বেরিয়ে টোটো করে বেলুড় মঠের দিকে গেছিলাম। আর সেদিন প্রচণ্ড ভিড় ছিল বলে টোটোগুলো পুরো মেন গেট পর্যন্ত যাচ্ছিল না, অনেকটা আগেই নামিয়ে দিচ্ছিল, যার জন্য হেঁটে হেঁটে গেছিলাম। আর যেতে যেতে দেখলাম রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর ফটো, তারপর ওই ঠাকুরের মালা, আরও অনেক লকেট, চাবির রিং এসবের দোকান ছিল। আর এই যে এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি এর আগে গেছিলাম প্রায় 5 থেকে 7 বছর আগে, ঠিক খেয়াল নেই। তো তার থেকে এখন অনেকটাই চেঞ্জ। আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। এখানে ফটো তোলা বারণ ছিল, আমি প্রথমে তুলিনি, তারপর দেখলাম সবাই তুলছে যখন, আমিও একটু তুলে নিয়েছিলাম। ভেতরটা তো অসাধারণ লাগে ঢুকতে, ফুল দিয়ে সাজানো চারদিকটা বিভিন্ন রকম, আর এখন তো সিজনাল ফ্লাওয়ার প্রচুর হয়, তার জন্য বেশ ভালো লাগছিল। ওখানে ভোগের কুপন 11টা পর্যন্তই পাওয়া যায়। আর আমাদের পৌঁছতে পৌঁছতে 10:30 হয়ে গেছিলো। আমরা অনেক ভোরের দিকেই বেরিয়েছিলাম, কিন্তু আসলে ট্রেনও লেট ছিল আর এতটা ডিস্টেন্স, যার জন্য দেরি হয়েছিল। তোমাদের দাদাভাই বললো যে তোমরা এই জায়গাটায় দাঁড়াও, আমি ভোগের কুপনটা কেটে নিয়ে আসি। আর এখানটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম গঙ্গার ধারটা কত সুন্দর। আগে এখানটা খোলা ছিল, এখন এরকমভাবে ঘিরে দিয়েছে। আর তার সামনেটাই এরকম ফুলকপির চাষ করেছে, টমেটোর চাষ করেছে, খুব সুন্দর দেখতে লাগছিল। তো তোমাদের দাদাভাই কুপনটা নিয়ে এসে বলল যে চলো এক্ষুনি, ওরা বলছে যে যারা যারা ভোগ নেবে তাদেরকে লাইন দিতে, কারণ ওরা 12টার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে। তো সেজন্য আমরা কোনো কিছু না দেখে, মানে ওই যে মন্দির টন্দিরগুলো ছিল, তারপর প্রেয়ার হল যেটা প্রার্থনা করে যেখানে, সেখানটাও না দেখে আগে আমরা ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছিলাম। কারণ আমরা ভাবলাম যে আগে ভোগটা খেয়ে নিই, তারপরে ওগুলো ঘুরে দেখবো। আর এই যে এখানে ভোগ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে গঙ্গার ভিডিও একটু করছিলাম। তো একজন এসে বললেন যে এখানে ফটো তোলা যাবে না, তো যার জন্য আর করতে পারিনি বিশেষ কিছু। তারপর আমরা এখানে ভোগ খেতে বসেছিলাম, মা আর আমি এক জায়গায় বসেছিলাম, আর তোমাদের দাদাভাই আর রিপু আরেক জায়গায় বসেছিল। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, তারপর চাটনি, আর একটা ওই লাড্ডু ছিল। আর ওখানে কেমন সিস্টেম জানো তো, ওরা একটা থালাতে করে ভোগটা রেডি করে রাখছিল টেবিলের মধ্যে, সেখান থেকে হাতে করে নিয়ে এসে অনেক বেঞ্চ পাতা আছে, সেখানে তোমাকে বসতে হবে, মানে বুফে সিস্টেমের মতো অনেকটা। এখানে মা কি করেছে, খাওয়ার সময় চশমাটা নামিয়ে রেখেছিল, তারপর পরে খেয়াল করছে যে চশমাটা আর নেই। তো অনেক খোঁজাখুঁজির পরও পাইনি, তারপর আবার ভেতরে ঢুকলাম, ওনাদের কাছে জমা ছিল। ওনারা বললেন যে হ্যাঁ আমরা অ্যানাউন্সও করেছিলাম, আমরা সেটা শুনিনি কোনোভাবে। তো যাই হোক, শেষমেশ পাওয়া গেছে। আর এর আগের বার যখন বেলুড়ে গেছিলাম, তখনও মা চশমাটা হারিয়েছিল, সেটা আর পাইনি যদিও। এরপর কি হয়েছে, খাওয়া দাওয়ার পর ওরা একদম মন্দির থেকে বাইরের গেটটা দিয়ে বের করে দিচ্ছে সবাইকে বাইরের দিকে। তো যার জন্য তারপর তো 12টার পর তো মেন গেট বন্ধ, আর আমাদের খেতে খেতে 12টা হয়ে গেছিলো। তো যার জন্য আর ভেতরে ঢুকতেও পারি না, তোমাদের সাথে ভেতরটা পুরো ভালোভাবে শেয়ার করতে পারলাম না। তো এই যে বাইরে বেরিয়ে দেখলাম যে ওখানে সবাই ট্রলি নিয়ে বসে আছে, দু একজন, যারা ওই পেয়ারা বিক্রি করছে মেখে, তারপর কামরাঙা বিক্রি করছে। তো ভাবলাম একটু খাই, কারণ ওগুলো মাখা বেশ খেতে ভালোই লাগে। তো আমরা পেয়ারা মাখা আর কামরাঙা মাখা নিয়েছিলাম। তারপর ওখানে গোপালের জামা, গোপালের বসার আসন, এরকম আরও কয়েকটা জিনিস কিনেছিলাম। এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ফেরিঘাট, কারণ আমরা এরপর যাব দক্ষিণেশ্বরে। আর এই যে ভিড়টা দেখছো না, এটা ফেরিঘাটে যাওয়ার জন্য ভিড়, এখানে টিকিট কাটা হচ্ছিল, তারপর সব ফেরিঘাটের দিকে লাইন দিচ্ছিল। মানে বুঝতে পারছো কি পরিমাণ ভিড় ছিল সেদিনে।
আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম লঞ্চ ধরবার জন্য, মানে লঞ্চটা আসবে আমরা তখন যাব। তো এই যে এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন দেখো কীরকম পড়েছিল। দক্ষিণেশ্বর আর বেলুড় হচ্ছে গঙ্গার এপার ওপার। তো যারা যেতে চাও তারা হয় বেলুড় থেকে দক্ষিণেশ্বর চলে গেলে বা দক্ষিণেশ্বর থেকে বেলুড় চলে এলে এরকম লঞ্চে করে গেলে খুব সুবিধা হয়। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আমি এটা বলে রাখলাম। এই যে এখানে আমি আর রিভু বসেছিলাম, তারপর তোমাদের দাদা ভাই আর মা যে কোথায় উঠেছে কোথায় বসেছে আমি কিছুই জানি না, কারণ এতটাই ভিড় ছিল। খালি ফোন করে বলেছে যে আমরা উঠে গেছি, তো একটা জায়গাতেই তো নামা হবে, যার জন্য কোনো টেনশন ছিল না। আর এই যে এখন আমরা নেমে গেছি দক্ষিণেশ্বরে। এখানেও ভীষণ ভিড় ছিল, কারণ অনেকেই বছরের প্রথম দিনে মায়ের পুজো দিতে আসেন। তারপর 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয়, যার জন্য খুব ভিড় ছিল। প্রথমে আমি আর মা দুজন দুটো ডালা নিয়েছিলাম পুজো দেবার জন্য, কিন্তু লাইন যা দেখলাম মানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে লাইন পড়েছে। তো আমার তো পায়ের প্রবলেম, আমি সেজন্য বললাম যে আমি তো পারবো না এতক্ষণ দাঁড়াতে। সেজন্য মা বললো যে তাহলে আমি তোর পুজোটা দিয়ে আসছি। আর তোমাদের দাদা ভাই আমাদেরকে এখানে বসিয়ে রেখে মাকে নিয়ে গেছিলো লাইনের ওখানে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। আর তোমাদের দাদা ভাই যে মাকে ওখানে লাইনে দাঁড় করিয়ে চা খেতে চলে গেছে সেটা তো আর জানি না। আমি আর রিপু এখানে বসে বসে বোর হচ্ছিলাম। এখানে বসে বসে তো খিদেও পেয়ে গেছিলো, কারণ আমরা খেয়েছি 11:30টার দিকে, আর তখন বাজে প্রায় 3:30। তো ওখানে একটু ঘুগনি আর ওই পাপড়ি চাট খেয়েছিলাম। এত খিদে পেয়েছিল যে ওগুলোর ছবি আর নেওয়া হয়নি। তারপরে আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমের টেস্টটা বেশ ভালোই ছিল। ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিলাম আর চকোবার খেয়েছিলাম। আমি দুটো খেয়েছিলাম, তোমাদের দাদা ভাই আর রিপু একটা করে খেয়েছিল। তো আমরা তো এদিকে খাচ্ছিলাম যাই হোক টুকটাক করে, কিন্তু ভাবছিলাম যে মায়েরও তো খুব খিদে পেয়ে যাবে, কারণ পুজো দিয়ে যে কখন বেরোবে তার কোনো ঠিক নেই, যা লম্বা লাইন পড়েছে। তো যাই হোক কিছু তো করারও তো নেই। হনুমানটা দেখছো না, এ অনেকের হাত থেকে, মানে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের হাত থেকে পুজোর ডালা ছাড়িয়ে খেয়ে নিচ্ছিল। তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু দোকানের দিকগুলোতে ঘুরে আসি। আর এই যে আমরা এখন দোকানের দিকগুলোতে ঢুকেছিলাম। অনেক রকমের জিনিস পাওয়া যায়, শাঁখা পলা ডুরি, তারপর শাঁখ, ঠাকুরের মূর্তি, পিতলের মূর্তি, পাথরের মূর্তি, চন্দন কাঠ, প্রচুর জিনিস পাওয়া যায়। তোমরা কখনো গেলে ওই জায়গাগুলো ঘুরে আসতে পারো, বেশ ভালো লাগবে। আর আমি ভেবেছিলাম যে গোপালের জন্য সোয়েটার নেবো। তো অনেকগুলো দোকান ঘুরে এই দোকানটাতে কয়েকটা সোয়েটার ছিল, কিন্তু যিনি দোকানদার ওই দাদার ব্যবহার মোটামুটি ভালো, কিন্তু কি বলবো কি জানো তো, মানে আমি যে কোনো একটা জিনিস হাত দিয়ে দেখবো, উনি সেটা আমার হাত থেকে প্রায় কাড়িয়ে নিয়ে রেখে দিচ্ছিলেন। তো আমাকে তো জিনিসটা একটু হাতে নাড়াচাড়া করে দেখতে হবে বলো, কারণ আমি যে জিনিসটা কিনবো সেটা তো আমাকে বুঝতে হবে যেটা আমার গোপালের সাইজে ঠিক হবে কি না। তো যাই হোক ওনার দোকান থেকে নিয়ে নিই। তারপর পরে একটা দোকানে গেছিলাম, সেখানে দুটো ভাই ছিল, ওদের ব্যবহার তো খুবই ভালো, মানে আমার কালারগুলো পছন্দ হচ্ছিল না। ওরা খুঁজে খুঁজে বের করে আমার হাতে দিয়ে আমি যেমন করে হোক দেখলাম, নিলাম। তারপরে গোপালের জন্য সোয়েটার নিয়েছিলাম। তারপর তো তোমাদের দাদাভাই খুব তাড়া দিচ্ছিল, কারণ বলছিল যে যদি মা ওদিক দিয়ে বেরিয়ে যায় তাহলে আমাদেরকে আর খুঁজে পাবে না। আর ওরা ভেতরে কোনো ফোন নিয়ে যেতে দিচ্ছিল না, যার জন্য তো আরও ভয় লাগছিল, কারণ মা যদি ওদিকে বেরিয়ে যায় আমাদেরকে খুঁজে না পায় তখন তো আমাদের সাথে কোনো কন্ট্যাক্টও করতে পারবে না, কারণ ফোনগুলো আমাদের কাছে। তো যাই হোক আমরা যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখানে আমাদের জুতোগুলো রেখেছিলাম, সেই ডালার দোকানের নাম্বার আর নামটা বলে দিয়েছিলাম। কিন্তু তবুও একটা তো ভয় লাগে না, কারণ একটা জায়গায় গিয়ে যদি ধরো কাউকে খুঁজে না পাও তো সেটা একটা কিন্তু ভয় লাগে, কারণ এতটা দূরে বাড়ি আর ব্যাগ মোবাইল সবই আমাদের কাছে, যার জন্য ফিরতেও পারবে না। তো আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলছে। তো ওখান থেকে তাড়াতাড়ি গোপালের সোয়েটারটা কিনে আমরা বেরিয়ে গিয়ে পুজো দিয়ে সবাই যেদিকে বেরোচ্ছিল সেখানে গিয়ে ওয়েট করছিলাম। তো তোমরাও মায়ের মন্দির দূর থেকে দর্শন করে নাও। তো এখানটাতে অনেকেই ওয়েট করছিল, কারণ পুজো দিয়ে এদিকেই সবাই বেরিয়ে আসছিল। আর যাদের ফ্যামিলি মেম্বার্সরা ভেতরে গিয়েছিল পুজোর জন্য তারা এখানে দাঁড়িয়েছিল সবাই। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে কিন্তু মা তো বেরিয়ে আসছিল না, যার জন্য ভীষণ রকম টেনশন হচ্ছিল যে মা কি অন্যদিকে বেরিয়ে গেল। আর তারপর ফেরারও তাড়া ছিল। তোমাদের দাদাভাই বললো যে দেখো না যেখান থেকে অ্যানাউন্স করছে, মানে ওখানে অ্যানাউন্স করছে কেউ যদি হারিয়ে গিয়ে থাকে তো সেখানে গিয়ে একটু বলো। আমি বললাম দাঁড়াও আর একটু দেখে নিই তারপরে যাচ্ছি। আর এই দেখো একদম সন্ধে হয়ে গেছে, মন্দিরের চারদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে।
আর এরকম লাইট দিয়ে সাজানো মন্দির দেখিনি আমি, এর আগেও এসেছি 2-1 বার, সেটাও দেখতে সুন্দর লাগছিল বেশ। তো অবশেষে দেখলাম মা পেরিয়ে আসছে, তারপর আমি গেলাম মায়ের কাছে। আমি আর রিপু এখানে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই ছিল যেখান থেকে আমরা পুজোর ডালা নিয়েছিলাম সেখানে, কারণ মা যদি ওখানে চলে যায় তাহলে ওখানেও পাবে। তো আমরা তারপর ওখান থেকে বেরিয়ে, এই যে এখন বেরিয়ে যাচ্ছি, আমরা ওখান থেকে বাসে করে চলে যাব হাওড়া। তো যার জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, আর বেশ অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেনের যে টাইম দেখলাম, তো সেজন্য ছুটে ছুটেই যাচ্ছিলাম। সেদিনে এতটাই ভোগান্তি গেছে যে কি বলবো, মানে দক্ষিণেশ্বর থেকে হাওড়া ওই হার্ডলি 30 মিনিট মতো লাগে, কিন্তু সেটা আমরা রাস্তায় এত জ্যাম ছিল যে সেটা পৌঁছতে আমাদের লেগে গেছে 2 থেকে 2.5 ঘন্টা, মানে বাসটা শুধু দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তায় এত জ্যাম। তো যাই হোক, 7টার ট্রেন মিস করেছি, 7:40ও মিস হয়ে গেছে, তারপরের ট্রেন ছিল 8:30। তো 8:30টার ট্রেনটা লেট করে এলো 9টায়, আর 9টায় এসে ট্রেনটা ছাড়লো 9:30টায়। এদিকে তো রাত বাড়ছিল, ঠান্ডাও বাড়ছিল, খুব কষ্টও হচ্ছিল, আর ঠিক করে খাওয়াও হয়নি সারাদিন। তারপর এত তাড়াহুড়োতে বাস ধরা হয়েছে, ট্রেন ধরা হয়েছে না, ভালো করে কিছু খাইনি। ওই স্টেশনে এসে একটু কেক আর বিস্কিট কিনেছিলাম, ওটাই খেয়েছিলাম। তারপর আমরা খড়গপুর স্টেশনে পৌঁছেছি যখন, তখন পাক্কা 12টা বাজে, আর বাড়িতে বাবা ছিল, বাবা যায়নি। তো যাই হোক, ওখান থেকে টোটোতে করে রাত্রেবেলা বাড়ি ফিরে গেছিলাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।